ডিজিএফআই প্রধান ইসলামাবাদ সফরে গেছেন। প্রশ্নটা হচ্ছে যে দিল্লির পরে কেন ইসলামাবাদে গেলেন বাংলাদেশের ডিজিএফআই প্রধান? আমরা এটা একটু বুঝতে চেষ্টা করব, কারণ দিল্লি একটা অক্ষ, ইসলামাবাদ আর একটা অক্ষ, একটা আর একটার সাথে বিপরীতমুখী। দুটোর সাথে আসলে সম্পর্ক যদি কেউ রাখে সেটা বলবো যে বিরাট ব্যাপার। দুটোর সাথে একসাথে হয় না। আপনারা খেয়াল করেছেন যে ইউনূসের আমলে ইউনূস ইসলামাবাদ কেন্দ্রিক বা আর্মি হেডকোয়ার্টার পাকিস্তানের রাওয়ালপিন্ডি কেন্দ্রিক ঢাকা হয়ে গিয়েছিল। ইউনূসের আমলে আমাদের সশস্ত্র বাহিনীর ভিজিটের পর ভিজিট রাওয়ালপিন্ডিতে হতো, আবার রাওয়ালপিন্ডি ঢাকায় আসতো। মানে এ যেন এক, কি বলবো, দুটো যে আলাদা দেশ, কখনো কখনো এমনটাও মনে হতো না। মাঝখানে একটা নির্বাচন হয়ে গেল, নির্বাচনের আগে থেকে এটা খানিকটা বন্ধ হয়ে গেছে, নির্বাচনের পরে থেকে বন্ধ হয়ে আছে এখন পর্যন্ত। কিন্তু সম্প্রতি গতকালকে খবর পাওয়া গেল যে বাংলাদেশের ডিজিএফআই প্রধান, নতুন তিনি নবনিযুক্ত ডিজিএফআই প্রধান, তিনি ইসলামাবাদ সফরে গেছেন। এতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক চাঞ্চল্যকর মোড় নিয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছেন। মাত্র এক মাস আগে যিনি ভারতের রাজধানী দিল্লির দ্বিপাক্ষিক বৈঠকে ব্যস্ত ছিলেন, সেই বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী গতকাল উড়াল দিয়েছেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে। হঠাৎ কেন এই সফর? দিল্লির সাথে বৈঠকের রেশ কাটতে না কাটতেই ইসলামাবাদের সেনার সদর দপ্তর এবং আইএসআই এর কর্মকর্তাদের সাথে এই বৈঠকই ভারতের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। ঘটনার সূত্রপাত গতকাল এফআই মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে, ফ্লাইট নম্বর TG322, ব্যাংকক হয়ে পাকিস্তানের ইসলামাবাদে রওনা হয়েছেন। মজার বিষয় হলো তিনি একা নয়, তার সাথে রয়েছেন ডিজিএফআই এর আরো 3 জন উচ্চপদস্থ কর্মকর্তা। দুদিনের সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ সফরে তিনি সেখানে দেখা করবেন পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে এবং তার সমকক্ষ আইএসআই কর্মকর্তাদের সাথে। আপনারা জানেন, ব্রিগেডিয়ার পদ থেকে মেজর জেনারেলে পদোন্নতি পাওয়ার পরই তাকে ডিজিএফআই এর দায়িত্ব দেওয়া হয়। আর দায়িত্ব নেওয়ার পর থেকেই তার কূটনৈতিক এবং গোয়েন্দা তৎপরতা আন্তর্জাতিক মহলে কৌতূহল সৃষ্টি করেছে। এবার আরেকটি কৌতূহল সৃষ্টি করলো, যিনি দায়িত্ব নেওয়ার সাথে সাথে প্রথম সফরে নয়াদিল্লি গেছেন, তিনি তার রেশ কাটতে না কাটতে সেই সফরের 1 মাস পেরুতে না পেরুতেই তিনি ইসলামাবাদে যাচ্ছেন। আসলে গোয়েন্দা কূটনীতি কি হতে যাচ্ছে? এখন প্রশ্ন উঠতে পারে যে ইসলামাবাদ সফরের আগে কি ঘটেছিল। একটু পেছনে ফিরে দেখা যাক। চলতি বছরের 1 মার্চ দায়িত্ব নেওয়ার মাত্র কয়েকদিনের মাথায় মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী তার প্রথম বিদেশ সফরে গিয়েছিলেন ভারতের নয়াদিল্লিতে। সেই সফরের ফলাফল কিন্তু হাতে নাতে দেখা গিয়েছিল। তার সফরের ঠিক কয়েকদিন পরেই পশ্চিমবঙ্গের বিশেষ টাস্ক ফোর্স STF ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির 2 কথিত হত্যাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উল্লেখ্য, গত 12ই ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। এরপর অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয় ও আসাম হয়ে কলকাতায় আত্মগোপন করেছিল। কিন্তু ডিজিএফআই প্রধানের দিল্লি সফরের পর পাওয়া সঠিক তথ্যের ভিত্তিতে 8ই মার্চ বনগাঁ থেকে তাদের গ্রেপ্তার দেখানো হয়। এই ঘটনাটি প্রমাণ করে যে বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থার মধ্যে তথ্যের আদান প্রদান কতটা সক্রিয়। কিন্তু ঠিক এর 1 মাসের মাথায় পাকিস্তান সফর কেন? এখানেই লুকিয়ে আছে আসল রহস্য।
ভারতীয় নীতি নির্ধারক এবং জাতীয় নিরাপত্তা আমলাতন্ত্রের মধ্যে এই সফরটি নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের শাসনামলে পাকিস্তান সেনাবাহিনী এবং আইএসআই এর ক্রমবর্ধমান প্রভাব নিয়ে দিল্লির আগে থেকেই এক ধরনের উদ্বেগ ছিল। দিল্লিতে থাকাকালীন ডিজিএফআই প্রধান ভারতের জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বৈঠক করলেও একটি বিষয় ছিল লক্ষণীয়, তিনি বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর সাথে দেখা করা বা তার আয়োজিত নৈশভোজে অংশ নেওয়া থেকে বিরত ছিলেন। এটি কি কোনো বিশেষ কূটনৈতিক কৌশল, নাকি এর পেছনে অন্য কোনো বার্তা ছিল? বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ এখন তার পররাষ্ট্র নীতিতে একটি ভারসাম্য আনার চেষ্টা করছে। ভারত ও পাকিস্তান উভয় দেশের সাথেই গোয়েন্দা স্তরে যোগাযোগ বজায় রাখাটা হয়তো বর্তমান সরকারের কৌশলের অংশ, কিন্তু ভারতের কাছে এই ভারসাম্য কিছুটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এই সফরের মাধ্যমে আসলে কি ঘটতে যাচ্ছে, 3টি পয়েন্টে আমরা বিষয়টি বিশ্লেষণ করতে পারি। এক, নিরাপত্তা সহযোগিতা। ভারতের সাথে যেমন হাদি হত্যাকাণ্ডের আসামিদের ধরতে সহযোগিতা হয়েছে, পাকিস্তানের সাথেও কি তেমন কোনো গোপন ইস্যু বা নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা হবে? 2, আঞ্চলিক ভারসাম্য। বাংলাদেশের বর্তমান সরকার কি ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে পাকিস্তানের সাথে সামরিক ও গোয়েন্দা সম্পর্ক নতুন করে ঝালাই করতে চাইছে, যেমনটা করেছিল আগের ঠিক ইমিডিয়েট আগের অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার? সামরিকভাবে ভারতের সাথে সেই অর্থে কোনো রকম একটা যোগাযোগ ছিল, কূটনৈতিকভাবে ভারতের সাথে কোনো রকম একটা যোগাযোগ ছিল। আজকে কি তারেক রহমানের সরকার ভারতের নির্বাচনের আগে পরে আমরা দেখছি যে ভারতের সাথে একটা সম্পর্ক নির্মাণের একটা চেষ্টা, সেটি কি করতে পারবে? আমরা বিশ্বাস করি সেটি করতে পারবে না, কারণ এখানে দড়ি বাঁধা আছে। এই দড়ি বাঁধাটা হয়তো ভারতের সাথে আছে। এখন যে কোনো কারণে হোক, কোনো কৌশলগত কারণে পাকিস্তান সফরে গেছেন। 3 নম্বরে অভ্যন্তরীণ স্থিতিশীলতা। দেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্ত রক্ষা এবং আঞ্চলিক জঙ্গিবাদ দমনে ডিজিএফআই প্রধানের এই সিরিজ সফরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে পাকিস্তান ইস্যু থাকতে পারে, পাকিস্তানের জঙ্গি তৎপরতা, জঙ্গিবাদ, নানা রকম কথা এখান থেকে শোনা গেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশকে নানা সময় রিপোর্ট করেছে যে পাকিস্তানি লোকজন এসে এখানে সীমান্তে অস্থিরতা তৈরি করছে এবং বাংলাদেশ সীমান্ত হয়ে ভারতে ঢুকে যাওয়া, ভারতে হামলা, বিভিন্ন কিছু করবার একটা প্রচেষ্টা চালাচ্ছে। এইরকম গোয়েন্দা রিপোর্ট ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে গত 1.5 বছর যাবতই বিভিন্নভাবে দেওয়া হয়েছে, বিভিন্ন সময়ে। এগুলো নিয়ে আলাপের জন্য কি গেছে? হতে পারে তেমনটা। মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীর এই 2 দিনের ইসলামাবাদ সফর কেবল একটি সাধারণ সফর নয়, এটি দক্ষিণ এশিয়ার গোয়েন্দা মানচিত্রে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। একদিকে ভারতের সাথে অপরাধী হস্তান্তরের সাফল্য, অন্যদিকে পাকিস্তানের সাথে শীর্ষ পর্যায়ের বৈঠক। বাংলাদেশ নিশ্চিতভাবে এক নতুন ধরনের ইন্টেলিজেন্স ডিপ্লোমেসি বা গোয়েন্দা কূটনীতি পরিচালনা করছে, যে তাতে কোনো সন্দেহ নাই। এই সফরের পর ভারতের প্রতিক্রিয়া কি হয় এবং ঢাকা ইসলামাবাদ সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। আর এগুলো দেখতে হলে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে যে সামনের দিনগুলোতে কি ঘটছে। আপনাদের কি মনে হয়, ডিজিএফআই প্রধানের এই সফর কি বাংলাদেশের নিরাপত্তার জন্য ইতিবাচক, নাকি এটি ভারতের সাথে সম্পর্কের কোনো টানাপোড়েন সৃষ্টি